দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতির সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব বাজেটের যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা সেটা অর্জনের চ্যালেঞ্জ এবং বাজেট সংশোধন হচ্ছে সেই বিষয় নিয়ে। আমার সাথে আলোচনা করবার জন্য আজকে দুজন অতিথি আমাদের সাথে উপস্থিত হয়েছেন এই স্টুডিওতে। আমাদের সাথে আছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন, তিনি সাবেক সদস্য জাতীয় রাজস্ব বোর্ড, এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ রুহুল আমিন, তিনি সাংবাদিক এবং অর্থনীতি বিষয়ে সাংবাদিকতা করেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করি। রুহুল আমিন, আপনাকে দিয়েই প্রশ্ন শুরু করি। বাজেট তো দেওয়া হয়েছে প্রায় 6 মাস আগে। সে সময় যেই লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে রাজস্ব আদায়ের কথাই আমরা আলোচনা করছি যেহেতু আজকের অনুষ্ঠানে, সেটা দিয়েই বলি। সেই লক্ষ্যমাত্রাটা তখন আমাদের কাছে মনে হয়েছিল যে এটা বেশ উচ্চাভিলাষী এবং এটা অর্জন করা কঠিন হবে। এখন পর্যন্ত বাংলাদেশের মোট রাজস্ব আহরণের যে মূল জায়গা সেই জাতীয় রাজস্ব বোর্ডের, এটা প্রায় 85% মতন থেকে 90% মতন তারাই আসলে সংগ্রহ করেন। তো তাদের 5 মাসের হিসাব আছে, 15% মতো প্রবৃদ্ধি আছে। তো সার্বিকভাবে আপনার কেমন মনে হচ্ছে যে এই বছর রাজস্ব আদায়টা কেমন হবে? 15% গ্রোথ অর্থনীতির এখনকার যে সিনারিও, যে ঢিলে ভাব ধীর গতি, সেইটাতে মনে হতে পারে এটা একটা সন্তোষজনক ভালো গ্রোথ। কিন্তু ওভারঅল যদি আপনি বিবেচনা করেন তাহলে আপনাকে একটু হতাশ হতে হবে। আপনি যদি ইনফ্লেশনের ফিগারটা একটু দেখেন 8-এর উপরে প্রায়, আবার জিডিপি গ্রোথটা যদি 3-4% দেখেন, তাহলে সেখানে বোঝা যাচ্ছে যে কিছু একটা গ্রোথ বা রাজস্ব বোর্ডের বোধহয় একটা প্রচেষ্টা আছে। কিন্তু আবার আপনি যদি সামগ্রিক হিসাবটা করেন, আমরা দেখি যে প্রতি বছর বাজেট যখন সংশোধন করা হয় তখন এডিপি ব্যয় এবং রেভিনিউ টার্গেটটা এটাকে ডাউনসাইজ করা হয়, ছোট করা হয়, কারণ সেটা হয় না কোনোবারই। এবার যেটা করা হলো যে আইএমএফ এর শর্তের সঙ্গে জাস্ট কাগজে কলমে মেলানোর জন্য এই সংখ্যাটাকে বাড়িয়ে দেওয়া হলো প্রায় 55,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 5.5 লাখ কোটি টাকা এই বছর আদায়ের টার্গেট। গত আমি বছর যেটা, আপনাকে এই পজিশনে জিজ্ঞেস করি, মানে আমার নিজের যে হিসাব, তাতে আমরা দেখছিলাম যে বছর যখন মানে শুরু হলো এবং গত অর্থ বছরের শেষ হিসাবটা যখন এসছে, তখন তো প্রায় 35% মতন, একটা 35 থেকে 40% মতো একটা প্রবৃদ্ধি দরকার হবে রাইট, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা যেটা স্থির করা হয়েছিল সেটা আদায়ের জন্য। সেই তার তুলনায় যদি 5 মাসে আমি শুধু জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবটা দেখি, কারণ তাদের যেই প্রবৃদ্ধির সংখ্যা, এটাই আসলে টোটাল সরকারের যে প্রবৃদ্ধি আছে রাজস্ব আদায়ের ক্ষেত্রে এইটা নির্ধারণে মূল ভূমিকা রাখবে। সুতরাং সেইখানে 15% আছে। এর থেকে সংশোধনে আপনি যেটা বলছেন যে আরো বাড়ানোর যেই মানে প্রক্রিয়াটা আমরা দেখলাম বা এখনো হয়নি কিন্তু আলোচনা চলছে, এই সিদ্ধান্ত আপনি বলছেন যে এটা মূলত আইএমএফ এর শর্তের কারণে হলো। জি জি, এবং এটা মূলত আইএমএফ এর শর্তের কারণে হয়েছে। তারা যে শর্তগুলো দিচ্ছে বা তাদের সঙ্গে কিন্তু বছর ওয়াইজ একটা টার্গেট আছে, 26-এ কত হবে, 27-এ কত হবে, যতদিন তারা ঋণ ছাড় করছে। তো সেই অঙ্কটা শুধু মিলিয়ে যাচ্ছে। আমরা জানি যে আইএমএফ এর সঙ্গে অনেকগুলো সরকারের অনেকগুলো এজেন্সির টার্গেটের সম্পর্ক আছে, বাংলাদেশ ব্যাংক আছে, বিদ্যুৎ জ্বালানি খাতে আছে, ভর্তুকিতে, অনেক ইস্যুতে আছে। সেদিক থেকে তো কিন্তু বেশ অগ্রগতি আছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের পলিসি নির্ধারণের ক্ষেত্রে আইএমএফ এর যে শর্তগুলো আছে সেগুলোকে কিন্তু অনেক 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 বাংলাদেশ ব্যাংক অনেক কমপ্লাই করেছে। একটা জায়গায় যেখানে কোনো মানে কোনোভাবেই আইএমএফ এর শর্তের কাছাকাছি যাওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে রাজস্ব আদায়। এবং এই জায়গাটাই প্রশ্ন যে আসলে অন্তর্বর্তী সরকার 1.5 বছর হতে চললো, আমরা তো এটা একটা অরাজনৈতিক সরকার হিসেবেই দেখেছিলাম। রাজনৈতিক সরকারের নানা সীমাবদ্ধতার কথা আমরা এর আগে বহুবার শুনেছি, জেনেছি, আলোচনা করেছি যে রাজনৈতিক সরকার তার পক্ষের লোকজনকে, তার ব্যবসায়ী কমিউনিটিকে বা তার ভোটারকে খুশি করতে নানা রকম কর ছাড় দেয় বা শক্ত হতে বাধা দেয়, বা তার কর্মকর্তারা যেন রিফর্মটাকে কাজে না লাগায় বা রিফর্ম হতে না দেয়, সেই মনোভাব দেখেছি। আপনি নিজেও যখন সদস্য ছিলেন বা খুবই গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী জায়গায় ছিলেন, বিশেষত যেহেতু ভ্যাট কাস্টমসের জায়গাগুলো আপনি দেখেছেন, ভ্যাটের নীতির ক্ষেত্রে আপনি সদস্য হিসেবেও কাজ করেছেন। তো আমার যেটা জানার আগ্রহ যে মানে যদি আইএমএফ এর শর্তের কারণেই বা যেই ধরনের আমরা জানি যে কতগুলো লক্ষ্যমাত্রা দেওয়া ছিল, আপনি নিজেও গুরুত্বপূর্ণ সময় ছিলেন এর আগে যখন আমরা আইএমএফ প্রোগ্রামের ভিতরে ছিলাম, একই রকমভাবে একটা উচ্চ পর্যায়ে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এবং এটা আবার আমি স্বাভাবিকভাবে বলবো না যে আইএমএফ এর লক্ষ্যমাত্রা অনেক উপরে, কারণ বাংলাদেশে তো ওইটুক রাজস্ব আদায় করাটা
উচিত সম্ভব। উচিত সম্ভব এবং সেটাই হওয়ার কথা আর কি, ওই প্রক্রিয়াতেই হয়তো এগিয়ে যাওয়ার কথা। কিন্তু যেখানে লক্ষ্যমাত্রা অর্জনের প্রবৃদ্ধি অতখানি হচ্ছে না, এটা কি শুধু মাত্র আইএমএফ এর চাপে এটাকে আরো বাড়িয়ে দেখার প্রয়োজনীয়তা আছে? মানে এটাকে কিভাবে দেখছেন আর কি, যে এখন পর্যন্ত যা কালেকশন হলো 35-40%, এখন 40% মতন মানে প্রবৃদ্ধি করা কি বছরের বাকি সময়গুলো সম্ভব? আমাদের যে এনবিআর ট্যাক্সের যে ট্যাক্স জিডিপি রেশিও, এটা এখন এই মুহূর্তে এই বছর সবচেয়ে কম, যেটা বিগত বছর কয়েক বছর একটু বেটার ছিল, কিন্তু এখন এই বছর সবচেয়ে কমে নেমে আসছে। কিন্তু আপনি দেখেন যে বাংলাদেশে আমরা বারবার বলেছি, এটা ইভেন সপ্তম অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে আমাদের 13-14% ট্যাক্স জিডিপি রেশিও এটা করা সম্ভব, আসলেই সম্ভব। আমার এক হিসাবে আমি দেখেছি এটা অন্তত আমাদের যদি 100% এফিসিয়েন্সি, একটা আইডিয়াল ট্যাক্স সিস্টেম, একটা ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম প্রবর্তন করা যায়, যার জন্য আসলে সরকারের স্ট্রং রাজনৈতিক কমিটমেন্ট দরকার, সেটা যদি সম্ভব হয় তাহলে কিন্তু বাংলাদেশে আপনার 18-19% পর্যন্ত পৌঁছানো সম্ভব। কিন্তু সেটা তো যেহেতু রাজনৈতিক কমিটমেন্ট নাই, কোনো সংস্কার নাই, কোনো কিছু নাই, 8% মতন আছে। রাইট। তো এটা যদি সম্ভব, কাজেই যেটা বাড়ানো হচ্ছে, আপনি দেখবেন 2016 সন থেকে কিন্তু আমাদের এই রাজস্ব টার্গেট কিন্তু একটু অস্বাভাবিক বাড়ানো হচ্ছে 2016 সন থেকে। কারণটা কি? কারণ ওই বছর থেকে বা তারপরের বছর থেকে গভর্নমেন্ট বাজেট এক্সপেন্ডিচার, বাজেটের সাইড বাড়াইছে। তো বাজেটের সাইড বাড়ালে তো ফাইন্যান্সিং তো লাগবে। তো ফাইন্যান্সিং আপনি যেটা বললেন 90% রেভিনিউ তো আসে এনবিআর থেকে, কাজে সোর্স তো একটাই, এতগুলো সোর্স নাই। আপনার এখনও যেটা বলাচ্ছে সেই 16 সন থেকে যে বাড়াচ্ছে, কিন্তু কোনো বছরই দেখবেন সেই টার্গেট পূরণ হয় নাই। এবং সেটা আইএমএফ করুক বা ওয়ার্ল্ড ব্যাংক করুক, অথবা দেশের প্রয়োজনে হোক, অথবা বাজেটের যে আপনি এক্সপেন্ডিচার বাড়াইছেন তার প্রয়োজনে হোক, আপনাকে বাড়াইতে হয়েছে। এটা কিন্তু শুধুমাত্র আইএমএফ কেন বলছে, দিন আপনার শেষে ইকোনমিতে আবার ওই- সম্ভাবনা আছে। হ্যাঁ, দিন শেষে ওই খরচেরও যেই হিসাব দেয়, অবশ্যই ওইটাও হয় আপনার না। ডেট ম্যানেজমেন্ট এখন সিরিয়াস ক্রাইসিস হচ্ছে ন্যাশনাল ইকোনমিতে, সামগ্রিক অর্থনীতিতে। তো আপনাকে তো এটা মাথায় রাখতে হবে। তো আইএমএফ যদি অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বলে থাকে যে তোমাদের অর্থনৈতিক সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ফাইন্যান্সিয়াল সেক্টর তো মোটামুটিভাবে উনি বলেছেন যে এটা অনেকটা রিফর্ম করে করে আস্তে আস্তে আগাচ্ছে, কিছুটা আগাচ্ছে। সব জায়গায় আগাচ্ছে। গভর্নমেন্টের এক্সপেন্ডিচার সাইজে কী হচ্ছে আমি জানি না, সেটা বলতে পারবে রুহুল আমিনরা ভালো বলতে পারবে, আমি অতটা শিওর না। কিন্তু রেভিনিউ তো আসতে হবে। তো রেভিনিউ 90% যদি এনবিআর থেকে আসে, আপনি যদি এর ক্যাপাসিটি বাড়াইতে পারেন তাহলে 90 কেন, এখান থেকে 95% এখান থেকে আসা সম্ভব। তো সেই রিফর্মটা যদি গভর্নমেন্ট পলিটিক্যালি না করে, এটা তো আইএমএফের দোষ না। আইএমএফ কিন্তু আপনাকে ফাইন্যান্স আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম যে আইএমএফ এর শর্তের কারণে ধরেন অর্থ মন্ত্রণালয় থেকে এটা বাড়ানো হয়েছে। আমি যেই প্রাতিষ্ঠানিক কাঠামোটা দেখি আর কি, বাজেট তৈরি করা এবং বাজেটের বাস্তবায়নের, সেটা হলো যে অর্থ বিভাগ থেকে লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ করা হয়, যদিও একটা বাজেটের সমন্বয় স্ট্রাকচার আছে যেখানে অর্থ মন্ত্রণালয় মূল ভূমিকা পালন করেন, কিন্তু সেখানে যেমন আমাদের যেটা আইআরডি আছে, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের যেই বিভাগ, এবং আমাদের যারা এক্সপেন্ডিচার করেন মূলত তারাও এখানে যুক্ত হন। তার সাথে মুদ্রানীতির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পার্টিসিপেশন থাকে। তো সেখানে বাজেট নির্ধারণের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যে বর্তমানে উপদেষ্টা আছেন, মন্ত্রী আছেন, তারা লিডিং রোলটা রাখেন, কিন্তু তাদের তো আদায় পরিস্থিতি, মানে এই যে টার্গেটটা রিভাইজ করা হলো, আপনি কি মনে করেন যে জাতীয় রাজস্ব বোর্ডের যা নেতৃস্থানীয় যারা আছেন তাদের সাথে আলোচনা পর্যালোচনা করে তাদেরকে একটা টার্গেট দিয়ে বলা হয়েছে আচ্ছা তো কত বাড়ানো যায়, তারা বলেছেন যে 55,000 কোটি টাকা না হোক, আমি আরো যা টার্গেট আছে তার থেকে অন্তত 35,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা বেশি করতে পারবো? গত কয়েক বছর ধরে এফবিসিসিআই ফেডারেশন চেম্বার কিন্তু লিখিতভাবে বাজেট প্রস্তাবে বলেছে যে সরকার যে টার্গেট ঠিক করে অবাস্তব ইন দ্য সেন্স আপনার তো ম্যানেজমেন্ট সিস্টেম ভালো না, ট্রেডিশনাল, আপনি তো আধুনিক ম্যানুয়াল, এর কোনো অটোমেশন কিছুই হয় নাই, আপনার পলিসি রিফর্ম কিছু হয় নাই, ম্যানেজমেন্ট কোনো চেঞ্জ হয় নাই, সেই 10 বছর আগে যা ছিল সেখানেই আছে। তো সেই জন্য যে আপনি টার্গেট বেশি ধরেন বলে সেই টার্গেটে ব্যবসায়ীদের হয়রানি হয়, এই অভিযোগে তারা বলেছে এনবিআর এর টার্গেট ঠিক করতে হবে, এনবিআর এর সাথে বসে ওই রিসোর্স কমিটি ঠিক করলে হবে না। মানে ব্যবস্থাপনার দায়িত্ব না, রাইট, সরকার বলবে যে আমি এনবিআর কে রিফর্ম করতেছি আন্তর্জাতিক লাইনে,
আমার তো রেভিনিউ পটেনশিয়ালিটিস আছে, আমার রেভিনিউ দরকার, কারণ আমার তো উন্নয়ন কাজে, সামাজিক এবং অর্থনৈতিক খাতে, শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াইতে হবে, যে সামাজিক নিরাপত্তার জন্য বাড়াইতে হবে, সিকিউরিটির জন্য বাড়াইতে হবে, তারপরে এখন ডেট হয়েছে, সেই ডেট ম্যানেজমেন্টের জন্য আমার রিসোর্স বাড়াইতে হবে। এর কোনো বিকল্প তো এই রাষ্ট্রের নাই। কাজে অর্থ মন্ত্রণালয় কেন, সরকারের পলিটিক্যাল লেভেল থেকে, সেটা এই গভর্নমেন্ট হোক অথবা অন্য গভর্নমেন্ট হোক, সেই লেভেল থেকে স্ট্রংলি বলবে যে আমরা আমাদের রিফর্মটা করব এবং এনবিআরকে মডার্নাইজ করে করবো। এখানে এনবিআর লোকদের সাথে আলোচনা হতে পারে, কিন্তু এনবিআর লোকদের মতামত নিতে হবে, ইটস নট নেসেসারি। আলোচনা তো মতামত নেওয়ার মতামত না, সিদ্ধান্ত এটা নাও। মতামতটা হইছে, মতামতের হ্যাঁ বিষয় মতামতটা আছে। হইছে এখন যে ধরেন আপনি কোনো রিফর্মে করলেন না, কিন্তু টার্গেট আচ্ছা, বাড়াই। দর্শক আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি। যেই আলোচনা করছিলাম তাতে আমার আলোচকরা যেটা বলছেন যে সত্যিকার অর্থে যেই লক্ষ্যমাত্রা আছে সেটা অর্জন করা বাংলাদেশে উচিত, এটা সম্ভব, কিন্তু সেই লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে কতখানি আমরা অগ্রসর হচ্ছি, কি কি করা দরকার সেই আলোচনা করব বিরতির পর। আমাদের সাথে থাকবেন। আগামীর বাংলাদেশ দেখবেন প্রতিদিন রাত 11টায়। বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। দর্শক আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বে। আমরা দ্বিতীয় ভাগে আছি। আমরা আলোচনা করছিলাম যে বাজেটে যেই রাজস্ব আহরণের লক্ষ্য আছে, কর আহরণের যে লক্ষ্য আছে, সেটা কতখানি অর্জন হচ্ছে এবং তার সাথে বাজেট সংশোধনের যে সম্পর্ক, সেই বিষয়গুলো আজকের আলোচনায় এসেছিল। আমি তৌফিকুল ইসলাম খান আজ আলোচনা করছিলাম আমার দুজন অতিথিদের সাথে। আমার সাথে আছেন মোহাম্মদ ফরিদউদ্দিন, সাবেক সদস্য জাতীয় রাজস্ব বোর্ড, এবং আমার সাথে আছেন মোহাম্মদ রুহুল আমিন, সাংবাদিক তিনি। রুহুল আমিন, আপনার সাথে বিরতির আগে আলোচনা করছিলাম, আপনি বলছিলেন যে রাজস্ব আদায়ের যে গতি আছে সেই গতিটা খুব খারাপ না, কিন্তু আবার লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম আছে। কি ধরনের পদক্ষেপ আসলে এটা মানে কাজ করেছে এখন পর্যন্ত, বা কোন জায়গাটায় পদক্ষেপ নেওয়া হয়েছে যদি আপনি বলেন, বা কোন জায়গাটায় পদক্ষেপ সেইভাবে নেওয়ার কথা ছিল বাজেটের সময় কিন্তু কতখানি নেওয়া হয়নি, আপনার দৃষ্টিতে আলোচনা করবেন কিনা? এখন যে পরিস্থিতি আছে, ধরেন এইবার একটা বড় উদ্যোগ গত বছর থেকে এনবিআর যেটা ট্রাই করছে, ই রিটার্ন আসছে। এটা ম্যান্ডেটরিও করা হয়েছে দুই একটা ক্ষেত্রে ছাড়া, কিন্তু ই রিটার্নের রেজাল্ট কি? এরই মধ্যে কিন্তু 1 মাস সময় বাড়ানো হয়েছে। 30 লাখ বোধহয় ক্রস করেনি, আমরা যেটা জেনেছি যে 25 লাখ ক্রস করেছে, এটা 30 লাখের নিচে এখনো আছে। গত বছর তো প্রায় 35-40 লাখের মতো রিটার্ন সাবমিশন ছিল। তার এই 31শে ডিসেম্বরই শেষ হওয়ার কথা আছে। জি, সেটা হয়তো আমরা আরো শুনছি কিছু যে সময় বাড়তে পারে, সময় এরকম কিছুটা আলোচনা বাড়ানোর চলছে। কথা হচ্ছে। তো প্রসেস তো সিম্পলিফাই হলো। ই রিটার্ন হওয়া মানে কি? প্রসেস সিম্পলিফাই হওয়া। তাহলে কি মানুষ তাহলে সেই নাম্বারটা বা সেই রিটার্নটা কেন এলো না? সেটা কি শুধু ইকোনমি, অর্থনীতি এখন একটু খারাপ যাচ্ছে সেই কারণে, বা গত সরকারের অনেক সুবিধাভোগী বা লোকজন দেশ থেকে পালিয়ে গেছে সেই কারণে, নাকি এখানে দুটোই দরকার, যে প্রসেস সিম্পলিফিকেশন, অটোমেশন, বা আমি যে জায়গায় টাকা সম্পদ রাখি সেগুলোকে ইন্টারকানেক্টিভিটি করা, এবং একই সঙ্গে আমি যেন লুকাইতে না পারি সেই জন্য একটা কঠোর হস্ত থাকে। আমি রুহুল আমিন আপনাকে যদি বলি যে মানে রিটার্ন তো অনলাইনেই দেওয়া যায় এখন, এবং এটা ম্যান্ডেটরি করা হয়েছে। গত বছর আপনি যে বলছিলেন যে কিছু পেশাজীবীদের জন্য এটাকে ম্যান্ডেটরি করা হয়েছিল, এবার সবার জন্যই করা হয়েছে। এটা ব্যক্তি খাতের রিটার্নের কথা বলছি। কর্পোরেট রিটার্ন কিন্তু এখনো মানে হয়নি। তো ব্যক্তি খাতের রিটার্নের ক্ষেত্রে মানে কারণটা কি? কোনো কনসিকুয়েন্স নাই যে রিটার্ন আমি জমা দিলে কিছু হবে না, এইটা নাকি মানুষের উৎসাহ চলে গেছে? রিটার্ন কিন্তু কিছু নির্দিষ্ট সংখ্যক গোষ্ঠী দেন যারা বাধ্য, বিশেষ করে যারা স্যালারি তুলছেন বা যারা বিভিন্ন কোম্পানির পরিচালক,
মালিকানার দায়িত্বে আছেন, এই ধরনের লোক। কিন্তু আমরা তো জানি আমাদের মানে ইনকাম সোর্সটা তো ডাইভার্সিফাই, নানাভাবে মানুষ ইনকাম করে। আপনি ব্যবসা বাণিজ্য, ছোট উদ্যোগ থেকে শুরু করে বড় উদ্যোগ, নানা ধরনের উদ্যোগ আছে যেগুলোতে মানুষ যুক্ত। সেই লোকজন কি আসছে যেভাবে চাকরিজীবীদের, বিশেষ করে স্যালারিড পার্সনদের, সেটা সরকারি হোক বেসরকারি হোক, তাদেরকে আমরা যেভাবে কড়া নজরদারিতে রেখেছি, অন্যান্যভাবে যারা ব্যবসার মাধ্যমে, ট্রেডিং এর মাধ্যমে উপার্জন আয় করছেন, করছেন। তাদের কি আমরা, বা বিশেষ করে রাজনীতির সঙ্গে যারা যুক্ত, মানে এটার ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে আমরা বড় আলোচনা করি যে আমাদের অপ্রাতিষ্ঠানিক খাত, ইনফর্মাল ইকোনমির কথা আমরা খুব মানে বলি ঢালাওভাবে, কিন্তু এটাকে মানে স্পেসিফিক করি না। সরকারের তো একটা হলো যে ওনারা প্রসেস সিম্পলিফাই করেছেন, এই সাধুবাদটা, এই ইতিবাচক পরিবর্তনের জন্য তারা নিঃসন্দেহে কৃতিত্বের দাবিদার, এটাতে কোনো সন্দেহ নাই। সুতরাং পজিটিভ তো, ইতিবাচক তো কিছু পরিবর্তন এসছে। বাকি যেটা আছে যে আপনি যারা রিটার্ন দিচ্ছেন না তাদেরকে উৎসাহিত করার জন্য বলি, আর আইনানুগভাবে তাদেরকে একটা বাধ্য শব্দটা ব্যবহার না করলেও তাদেরকে ওই পথে একটু ঠেলে দেওয়ার চেষ্টাটা করা, এইটার জন্য কি সরকারের কোনো পরিকল্পনার কথা জানিয়েছেন কিনা? দেখুন, আমি মনে করি যে আপনার যেটা আমলাতন্ত্র, সেইটা হতে হবে সিম্পল, এবং সেটা হতে হবে ছোট এবং কম ক্ষমতা সম্পন্ন। কিন্তু রেভিনিউ যারা করছেন তাদেরকে কিন্তু সুপার পাওয়ার হতে হবে, তাদের সুপার পাওয়ার থাকতে হবে, তাদের ভয়টা থাকতে হবে। এইটা যদি আপনি আমেরিকার ইনকাম ট্যাক্সের কথা চিন্তা করেন, তারা কি দুর্বল? বা তাদের একটা নোটিশ পাওয়ার পর কেউ কি সেটাকে ইগনোর করতে পারে? আমাদের দেশে তো অহরহ নোটিশ দেওয়া হচ্ছে করদাতাদের, তাহলে তারা কিভাবে ইগনোর করছেন? আমাদের এই যে একটা বড় পরিবর্তন হলো, যারা সরকার ছেড়ে পালিয়েছে শুধু তাদেরকে চেঞ্জ করা হচ্ছে, যারা নতুন করে এসেছেন তাদেরকে চেঞ্জ করা হচ্ছে। অথচ আমরা দেখেছি যে এই সরকারের আশপাশের মধ্য থেকে অনেকের তো অনেক ধরনের অভিযোগ উঠেছে, সেগুলো কি চেঞ্জ করা হলো? একটা এনফোর্সমেন্টের কথা বলছেন উনি, যেটা বলছেন ফরজউদ্দিন, সেটা হলো যে এইটাকে একটা বাধ্যবাধকতার ভিতরে আনা, এটাকে কনসিকুয়েন্স তৈরি করা, যে একটা পরিণতি থাকতে হবে যদি আপনি কর ফাঁকি দিতে চান, এইরকম একটা ন্যায্যতার প্রশ্নে আমাদের আপনি বলছেন। আপনি বারবারই রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছেন এবং বারবারই সংস্কারের কথা বলেছেন। তারপর আমরা মনে করি যে বারবারই এটা বলা উচিত, কী ধরনের সংস্কার আপনি মনে করেন যে খুব দ্রুততার সাথে করা সম্ভব, যেটা কিছু ভালো রেজাল্ট আনবে এবং সামনের দিনের যে কাঠামোগত সংস্কারের পথে আমরা যদি একটু কাব্যিকভাবে বলি সোপান তৈরি করে দেবে? বাংলাদেশের ইকোনমি কিন্তু বাড়তেছে, গত ১.৫ দশক ধরেই কিন্তু বাড়তেছে, এটা মনে আপনি সবাই অ্যাডমিটেড। হ্যাঁ। কিন্তু সেইভাবে কিন্তু রেভিনিউ বাড়ছে না। বাড়ে যেটা না। 2011-12-তে এই গত 54 বছরের মধ্যে একবার মাত্র 27% প্রবৃদ্ধি হয়েছে। রাইট। এর আগে পরে কোনোদিনই হয় নাই। 2012-13 থেকে কখনো 15, কখনো 14, কখনো 12, কখনো 10, ওয়েটেড অ্যাভারেজ যদি করেন তাহলে 10, 10.5, 11 মধ্যে আছে। তো এই বছরগুলিতে যদি 12 থেকে ধরেন, আপনার জিডিপি সাইজ তো বাড়ছে। রাইট। এখন তো 60-62 লক্ষ কোটি টাকা আপনার নমিনাল জিডিপি সাইজ। তো তাহলে আপনার রেভিনিউটা কোথায়? আপনি যেটা বলছেন যে শাস্তি তো আইনে আছে, কোন আইনে নেই? আমাদের আইনে না, কিন্তু উনি বলছেন যে আইনে আছে, কিন্তু না, এটা আমি প্রয়োগ বলি হচ্ছে আমাদের না। আইনে যে শাস্তি আছে, পৃথিবীর সব দেশের রেভিনিউ আইনে এইরকমই শাস্তি হ্যাঁ, বিধান উনি আছে। প্রায়োগিক কথা রাইট। বলছেন। কিন্তু আইন প্রয়োগ করবেন, এটা তো ম্যানুয়াল সিস্টেম। আপনার ইকোনমির যদি আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট, আমি যদি এনবিআরকে যেভাবে দেখি, তাহলে 50% হচ্ছে ইনফর্মাল ইকোনমি। আমি বলবো 50% ইনফর্মাল ইকোনমি, যে যারা রিটার্ন দেয় তারা কি ঠিক মতো দেয় কিনা, এই প্রশ্ন তো আসি। হ্যাঁ, আর যারা দেয় না, আপনি বলছেন 2016 সনে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছিল যে বাংলাদেশের মানুষের যেভাবে ইনকাম বাড়ছে তাদের 4 কোটি লোক ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়ার কথা। বাংলাদেশে এখন ক্যাপিটাল গুডস ইম্পোর্ট করলে 1% ট্যাক্স পে করতে হয়। এটা কেন হয়েছে জানেন? কোনো এক সময় বিজনেস লিডাররা বলছে এবং সিভিল সোসাইটি সবাই বলেছে, অর্থমন্ত্রী আমি উপস্থিত ছিলাম, বলেছে এদেশে আপনারা ছিলেন, প্রত্যেকের এদেশে ট্যাক্স দেওয়া দরকার। এমনকি রিক্সাওয়ালা বলছে রিক্সাওয়ালা 10 টাকা হলে দেওয়া দরকার। না, আমার না, ওটা ইনডাইরেক্ট ট্যাক্স। দে টকটা ডাইরেক্ট ট্যাক্সের কথা বলছে, 10 টাকা হলে দেওয়া দরকার। তো সেখানে তখন ওই ধারণা থেকে ওই বছর বলা হলো তাহলে কোনো কিছু ফ্রি থাকা উচিত না, ক্যাপিটাল গুডস 1% বসাই দিছে। আপনি আর রাষ্ট্রের কোনো জায়গায় পারলেন না, ক্যাপিটাল গুডস যেখানে আপনার বিনিয়োগের জায়গা, আপনি ওখানে 1% বসাই দিচ্ছেন। ওটা এখনও আছে। মানে আমরা সবসময় উল্টা পথে চলি, বলি আবেগের কথা কিন্তু চলি উল্টা পথে।
তো কাজেই এখন আপনি যেটা বলছেন এনফোর্সমেন্ট তো হবে না রে ভাই, কারণ এখানে ওই যে বললাম যে 50% যদি ইনফর্মাল ইকোনমি হয়, কারে ধরে কারা ছাড়বেন? এটা কি সম্ভব না। আপনাকে সেই জন্য করতে হবে না, এইসব তো শুরু তো আসি, ওরা তো এনফোর্সমেন্টে যাচ্ছে, ধরতেছে, এর গাড়ি ধরতেছে, ওরে ধরতেছে, ওর ধরে নিয়ে আইতেছে, ওর ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আইতেছে। ও আপনাকে তো কিছুক্ষণ আগে বললাম যে একজন বর্ষষ্ঠ বিজনেস লিডারকেও তাকে ধরে নিয়ে আসে, উনি আমার কাছে পার্সোনালি রিকোয়েস্ট করছে। হ্যাঁ, তো এই সমস্ত বিষয় তো আসি, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত। আমরা কি এরকম তো চাই না, আমরা আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনা চাই। আমরা চাই তৌফিক সাহেব যদি সঠিক মতো ট্যাক্স পে করে, ওনার প্রোফাইল দেখে বুঝবো। এই প্রোফাইলটা কি আমরা যেটা বলেছি, রুহুল যেটা বলেছে যে কানেক্টিভিটি, অর্থাৎ যেখানে যেখানে আপনার ট্রানজ্যাকশন হতে পারে, আয় হতে পারে, অল ট্রানজ্যাকশনকে ক্যাপচার করা এবং সেটা এনবিআর সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা। তো এটা তো কোনো কঠিন কাজ না আধুনিক কালে। হোয়াই কোনো গভর্নমেন্ট করছে না কেন? ইভেন এই গভর্নমেন্টের থেকে আমরা সবচেয়ে বেশি প্রত্যাশা করছি। আলোচনাটা ছিল যে অটোমেশনের এক্স্যাক্টলি, আমরা যে রিপোর্ট করেছি সেই রিপোর্টের মধ্যে আমরা এই সব কিছু বিষয়কে নিয়ে আসছি। আমি চ্যালেঞ্জ করি বলি যে বাংলাদেশে গত 54 বছরে এইরকম একটা এনবিআর উপর আর রিপোর্ট কেউ কখনো করেও নাই, এই পর্যন্ত করে নাই। অন্তত এর উপর যদি স্টাডি করেন, আপনার সমালোচনা করেন, বলেন যে কি বলছে, আমরা কোথায় গ্যাপ রাখছি, কিন্তু একটা ফাউন্ডেশন তো লাগবে। আপনি তো শুরু কোনো জায়গা থেকে করতে হবে, শুধু বলে যাবেন, সমালোচনা করবেন, বকবেন, এই তো হবে না। একটা ফাউন্ডেশন তো লাগবে। আমরা সেই ফাউন্ডেশনটা আপনাকে তৈরি করে দিচ্ছি, এর উপর কাজ করেন। আপনাদের তো যেই কমিটিটা আমার মনে আছে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম তো অনেকগুলো কমিশন হয়েছে সংস্কারের জায়গা থেকে। জাতীয় রাজস্ব বোর্ডের জন্য একটা উপদেষ্টা কমিটি ছিল, আপনি সদস্য ছিলেন, সেটাকে ডিসলভ করা হয়েছে। এখন আবার আরেকটি কমিটি করা হয়েছে আর কি। সেই কমিটির মানে আপনাদের একটা রিপোর্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনারা শেষ পর্যন্ত আমি যতটুকু জানি যে রিপোর্টটা গত মাসে দিয়েছেন, নভেম্বর মাসে 19 তারিখে দিয়েছি, 19 তারিখ দিয়েছি। অর্থ উপদেষ্টার কাছে সেই দিয়েছি। রিপোর্টের ব্যাপারে আমরা এই মানে যখন আপনারা তৈরি করছিলেন, আমি কিছু আপনি সহ অন্য সদস্যদের সাথেই এখানে আলোচনা করেছি। ফলে একটা বেসিস আছে, হ্যাঁ, আপনারা একটা রিপোর্ট দিয়েছেন, সেটার আপনি যেটা বলছেন ভালো মন্দ আছে। সরকারের ভিতরে অন্তত পক্ষে মানে বেশ কয়েকটি চুক্তি সাইন করেছে, অন্তত একটা তো বিশ্ব ব্যাংকের সাথে চুক্তি সাইন করেছেন যে এনবিআর এর আধুনিকীকরণ, অটোমেশনের জায়গাগুলোর জন্য একটা নতুন প্রজেক্ট নিয়েছে। আর তৃতীয় হলো এখন আরেকটা কমিটি হয়েছে যারা এটার বাস্তবায়ন করা যায়, প্রায়োগিক এটা করা হচ্ছে। মানে কোন জায়গাটায় এখনো পর্যন্ত আমাদের আগানো হলো না? একটা কমিটি করার পরে তার রিপোর্ট পাওয়ার আগে আরেকটি কমিটির প্রয়োজন কেন হলো? যারা সমাজের সুশীল সমাজের লোকেরা এটা দেখা উচিত যে আসলে কেন একটা কমিটিকে টিওআর দিয়ে সেই কমিটি কাজ করতেছে, টাইম লিমিট দেওয়া হয় নাই। সেই কমিটিকে বলা হয়েছে যে স্টেক হোল্ডারদের সাথে প্রথম বলেছে আলোচনা করার দরকার না, পরে বলে যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হবে। আমরা সবচেয়ে বাংলাদেশের সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছি, সবার মতামত আছে আমার কাছে, সবার ডকুমেন্ট আছে, এমনকি মিডিয়ার লোকদের পর্যন্ত ডকুমেন্ট আছে, সব কিছু আছে, প্রত্যেকের ডকুমেন্ট আছে। সেই ডকুমেন্টের পরে আমরা ড্রাফট কপি করে আবার পাঠাইছি 75টা সংস্থার কাছে। 75টা সংস্থাকে 2-2.5 মাস সময় দিয়েছি। 2.5 মাস সময় দেওয়ার পরে মাত্র 11 জন একটা বিক্ষিপ্তভাবে কিছু জবাব দিয়েছে। এদেশে পাবলিক পলিসির মান ভালো হবে না, কারণ আমরা শুধু বলি কিন্তু কেউ পার্টিসিপেট করি না। পাবলিক পলিসি যদি আপনি ভালো করতে হয় তাহলে তো অবশ্যই আপনাকে আগ্রহী করতে হবে। ওই যে বলছেন যে লোকে কেন ট্যাক্স দিচ্ছে না, এটা তো আসলে একটা নাগরিক দায়িত্ব আছে। হ্যাঁ, অবশ্যই আপনার ট্যাক্সটা কোথায় যাচ্ছে এই প্রশ্ন আপনি বলতেই পারেন। নেদারল্যান্ডে আমি যখন গিয়েছিলাম একবার এই এদের ট্যাক্স সিস্টেম দেখার জন্য, তো তখন তারা বলে যে ওই দেশের লোকেরা ট্যাক্স পে করতে খুব পছন্দ করে, রিটার্ন দেয় সবাই। তাহলে রিটার্ন দেয় মানে কি স্বেচ্ছায়? ওই দেশগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে ট্যাক্সের যেটা ইনকাম ট্যাক্সের হার সবচেয়ে বেশি একটা, এটা আমি জানি। কিন্তু একটা বড় কারণ হলো, আমি এই প্রশ্নটা আপনাকে করতেছি, বড় কারণ হলো ওনারা বলেন যে ওনাদের ওখানে যেহেতু কল্যাণ রাষ্ট্র আছে, রাষ্ট্র অনেক কিছু টেক কেয়ার করেন এবং তারা সেটার গুণগত মানে খুশি, এবং তারা মনে করেন যে কর দেওয়ার ফলে তার জীবনে এটা কন্ট্রিবিউট করে। বাংলাদেশে আমরা যখন গবেষণা করি এটা বারবার এসছে যে করদাতারা কর বা জনগণ খুব উৎসাহী হন না, তারা মনে করেন যে আমরা কর দিলে সেই অর্থের ভালো ব্যবহার হয় না। ঠিকই আছে, কারণ ওখানে তারা যেমন কনজামশন ট্যাক্স ইউরোপিয়ান ওই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে হাইয়েস্ট, 25%-এর কাছাকাছি। কেন? বিকজ তারা কনজামশন ট্যাক্স নেয়, ডাইরেক্ট ট্যাক্স নেয়, নিয়ে আবার
তার জিডিপির প্রায় 30-40% পর্যন্ত খরচ করে। আপনি করেন এখনো 15-16%। তাও যদি আপনি সত্যিকার অর্থে টার্গেট গ্রুপ যে 6 কোটি মানুষ আবার দারিদ্র্য সীমার নিচে নেমে আসছে, আপনি তার শেয়ারটা কি কেন ট্যাক্স পে করবে? না ওটা শুধু তো মানে একটা তো আপনি টাকার অঙ্কে বললেন, বাট আমরা যেটা বলি সেটা হলো যে অর্থের ব্যবহারটা যদি ভালো না হয়, ওইটা Exactly. যদি হ্যাঁ। ওখানে যদি চুরি হয়, ওটা Exactly, যদি exactly. ফিলফারে যদি সঠিক না হয়। হয়, তাহলে Exactly. মানুষ জীবনে। Exactly. আমি একটা বিরতিতে নেই, বিরতির পর আপনাদের সাথে আলোচনা আবার ফিরবো। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের রাজস্ব আহরণ এবং বাজেট সংশোধন এবং সংস্কার বিষয়ে। আলোচনা আবার ফিরবো, বিরতি নিচ্ছি, বিরতির পর আমাদের সাথে থাকবেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের রাজস্ব আহরণ, বাজেট সংশোধন এবং এই বিষয়ের সংস্কার নিয়ে। রুহুল আমিন, অনেক আলোচনা করেছি। যেই আলোচনাটা এখন দরকার, যে আমরা জানি অনেক কিছু যে আমাদের কি করতে হবে, তার মধ্যে একটা বড় জায়গা অটোমেশনের জায়গা। আপনি বলছিলেন যে কর ফাঁকি রোধ করাটা প্রধান হওয়া উচিত। এই আলোচনা অনেক হয়েছে। ফরিদউদ্দিন সাহেব যেই কমিটিতে ছিলেন তারা রিপোর্ট দিয়েছেন, এখন আর একটা কমিটি হয়েছে। আমি ছোট করে আপনাকে একটু প্রথম জানতে চাই যে ওই কমিটির কার্যপ্রণালী বা কাজের অগ্রগতি সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানতে পেরেছেন কিনা? আমি ব্যক্তিগতভাবে অতটা দেখি নাই যে মিডিয়া এটা কাভার করেছে, হয়তো ওনারা কাজ করেছেন, মিডিয়ায় অতখানি আসেন নাই। দ্বিতীয় যেটা আলোচনা করব সেটা হলো যে মানে এখন তো নির্বাচনী ট্রেনে বলছি আমরা ঢুকে গেছি এবং একটা নির্বাচন আগামী হয়তো 1.5 মাসের ভেতরেই হবে, তফসিল দেওয়া হয়েছে। তো সেই নির্বাচন পরবর্তী যে এই সরকার আসবেন, রাজনৈতিক দলগুলো, তাদের ভেতরে কি ধরনের সংস্কারের কমিটমেন্ট আপনি দেখতে চান? নতুন যে কমিটিটা করা হয়েছে, আবার খুব বেশি এটা নিয়ে তারা কি কাজ করছেন, কি কাজ করবেন সেটা নিয়ে খুব বেশি রিপোর্ট আমার নজরেও পড়েনি। হয়তো যারা রিপোর্ট করেন, আপনি তো রিপোর্ট আমিও করবেন। করিনি, হয়তো মানে আমার অন্য কলিগরাও এটা খুব আশাবাদী হয়তো নন যে তাদের হাতে কতটুকু সময় বা আছে বা কি করবেন, সে কারণে হয়তো এটা গণমাধ্যমে ঠিক সেভাবে আসেনি। দ্বিতীয়ত যে বলছেন, আমি বেশ কয়েকটি এই বর্তমান সময়ের রাজনৈতিক দলগুলোর কয়েকটি প্রোগ্রামে গিয়েছি। তারা বলছেন যে ফাইন্যান্সিয়াল সেক্টরে তারা সিরিয়াস ডিরেগুলেশন করবেন বা তাদের যে লক্ষ্য আছে সেটি তারা করবেন। তবে নতুন যে সরকার আমরা 12 তারিখ পেতে যাচ্ছি, তাদেরকে সংস্কার করতেই হবে। নতুন যে সরকার আসছে, ওনাদের আর এই ঋণের ফাঁদ আর কত বাড়াবেন? দেয়ালে তো পিঠ থেকে গেছে। এরই মধ্যে সরকারি কর্মচারীরা আন্দোলন শুরু করে দিয়েছে যে তাদের নতুন পে স্কেল দরকার, এবং আমি যতটুকু জানি যে অর্থ মন্ত্রণালয় একটা হিসাব করেছে যে এই নতুন পে স্কেল দিতে গেলে 1 লাখ কোটি টাকার প্রয়োজন হবে, যেটা এখন আছে প্রায় 80,000 কোটি টাকার মতো, অর্থাৎ দ্বিগুণ। আর এটা করতে গেলে তো আপনার এডিবি বলে কিছু থাকবে না। সুতরাং আপনাকে সংস্কার করতে হবে, রেভিনিউ বাড়াইতে হবে। এইটা ধরেন আপনার
শ্বাস প্রশ্বাসের মতো, নিঃশ্বাস না Exactly. নিলে যেমন আপনি মারা যাবেন, রেভিনিউ বাড়াতে না পারলে আপনার অস্তিত্ব হুমকির মুখে আমি পড়বে। এই জায়গাটাতেই জানতে, একটি রাজনৈতিক সরকার অনেক অঙ্গীকার করতে পারে, অনেক অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে তাদের যে অঙ্গীকারগুলো আছে এটা বাস্তবায়নের জন্য যে অর্থায়ন লাগবে, যদি রাজস্ব আদায় বাড়াতে না পারেন এর কোনোটাই উনি ডেলিভারি করতে পারবেন না। সো এক্স্যাক্টলি আমি যেটা বলে থাকি সেটা হলো যে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা বা এইটার ক্ষেত্রে যে সংস্কার একটা বাইন্ডিং কনস্ট্রেন্ট, এইটাই নির্ধারণ করবে যে অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে কিনা। রাইট। অন্তত গত 15 বছরের যে সরকার বিভিন্ন এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন তার ভেতরে অনেক ধরনের কলুষিত যেই উদ্দেশ্যগুলো কাজ করেছে, যে কারণে এটা হয়তো ডেলিভার হয়নি। একটা বড় কারণ ডেলিভার না হওয়ার যে তাদের অর্থ পরিস্থিতিও ভালো ছিল না। আপনি নিজেই বলেছেন, বা আমি বলছি যে 12 সালের পর থেকে আমার কর আদায় বাড়েনি। যদি ফরিদুদ্দিন আপনার কাছে এখন পরামর্শ চান যে কোনো রাজনৈতিক দল, যে কি রাজস্ব সংস্কারের বিষয়ে আমরা আলোচনা করতে পারি, গ্রহণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি সামনে, যেটা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে আসতে পারি, তাহলে কি মানে ওনারা আপনার কাছে কি পরামর্শ পাবেন? একটা রিপোর্ট তো আপনি আপনার রিপোর্টটা আবার দিয়ে দিতে পারেন, সেটা আমি, কিন্তু 2-3টি প্রধান যদি পরামর্শ থাকে সেইটা একটু আমাদেরকে বলেন। 30 বছর ধরে আপনি যা করেন নাই, এখন যেটা একবার ভয়াবহ অবস্থায় চলে আসে, সেখানে আপনাকে সংস্কার কিন্তু করতে গেলে, যেমন আমরা পলিসি রিফর্ম প্রথম করতে হবে। আমাদের ট্যাক্স পলিসিতে কি হয়েছে, ট্রেড ট্যাক্সের উপর ডিপেন্ডেন্সি বেশি, যেটা আন্তর্জাতিক নিয়ম নীতির বাইরে। এখান থেকে বেরোতে হবে, মাস্ট বেরোতে হবে। যদি আপনি বিনিয়োগ পরিবেশকে উন্নত করতে চান, এক্সিস্টিং বিনিয়োগকে যদি সার্ভাইভ করতে চান, তাহলে আপনাকে করতে হবে। নতুন বিনিয়োগ যদি আনতে চান, করতে হবে আপনাকে ডাইরেক্ট ট্যাক্সের কাঠামোতে নিতে হবে। ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স করে আদায় করবেন, এটা হতে পারে না। হ্যাঁ, তার মানে 80% ইনডাইরেক্ট ট্যাক্স, 20% ডাইরেক্ট ট্যাক্স, এটা হতে পারে না। কোনো ইকোনমিটা কোনো স্বাভাবিক লক্ষণ নয়। এগুলি রাজনৈতিক সরকারকে চিন্তা করতে হবে। তারপরে সিম্পল কথা হচ্ছে যে আপনি ডিজিটাল ওই যে ইন্টিগ্রেটেড ট্যাক্স সিস্টেম করা, সিম্পল দুটো কাজ। আমরা হিসাব করছি 7 থেকে 8 হাজার কোটি টাকা বিনিয়োগ করতে হবে। এবং আপনি যে বিশ্বব্যাংকের কথা বলছেন, আমরা বিশ্বব্যাংকের কোনো পয়সা নেব না, কোনো কন্ডিশন না। বাংলাদেশ গভর্নমেন্টকে টাকা দিতে হবে। হ্যাঁ, বিশ্বব্যাংক অথবা কোনো এডিবি কারো টাকা নিতে পারে যদি তারা কোনো শর্ত না দেয়। হ্যাঁ, তারা আমাদের প্রোগ্রাম দেখুক আন্তর্জাতিক মানে আছে কিনা। আমরা যে রিফর্ম প্রোগ্রাম করছি সেটি আন্তর্জাতিক মানে আছে কিনা। আমরা যে রিপোর্ট করছি সেখানে বিশ্বব্যাংক আমাদের ট্যাক্স সিস্টেমে যে সমস্ত দুর্বলতা প্রকাশ করেছে আমরা সেখানে নিয়ে আসছি, এবং তাদের সেই প্রস্তাবগুলি পর্যন্ত আমরা বিবেচনা করেছি। কাজে বিশ্বব্যাংক কেমনের বিরুদ্ধে যেতে পারবে না। অন্যান্য দেশে যেভাবে হয়েছে আমরা সেভাবে করেছি। আমাদের সিভিল সোসাইটি, বিজনেস কমিউনিটি যেভাবে চাইছে আমরা সেভাবে করেছি। আমাদের ইকোনমিক যে 40-50% যে ইনফর্মাল ইকোনমি, এখান থেকে বেরোবার জন্য কি করা দরকার আমরা সেভাবে করেছি। আপনারা বলেন আমাদের ট্যাক্স বেস ন্যারো, আমরা সেটাকে ব্রড করার সমস্ত প্রস্তাব করেছি এবং অত্যন্ত রিয়েলিস্টিক ওয়েতে করেছি। আপনারা এটা নিয়ে দেখেন। এবং আমি পলিটিক্যাল পার্টিকে বলবো যে তাদের এটা সিরিয়াসলি ভাবতে হবে। তবে একটি কথা, একটি যে দলই ক্ষমতা আসুক তার পক্ষে একার পক্ষে সম্ভব না। কারণ এনবিআর রিফর্মের সাথে যতক্ষণ আমরা প্রথমে আলোচনা করছি, বিভিন্ন ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ অনেকের কায়েমি স্বার্থের সাথে জড়িত আছে। বড় ব্যবসায়ীর সাথে ছোটো ব্যবসায়ীর সংঘাত আছে। আপনি যদি বড় ব্যবসায়ীকে রক্ষা করতে চান তাহলে ছোটো ব্যবসায়ী সাফার করতেছে, এর সাথে ওর সাথে সংঘাত আছে। কাজে এখানে কিন্তু স্ট্রং পলিটিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং এবং দি পলিটিক্যাল পার্টি পার্লামেন্টের ভিতরে হোক অথবা বাইরে আপনি দরকার। বলছেন যে রাজনৈতিক সদিচ্ছাটা শুধু যারা ক্ষমতা দায়িত্ব থাকবে তার হলে নিবেন হবে না, তারা উনি পারবেন না। বিরোধী দলে থাকবেন সবাইকে বা নিয়ে, যারা আছেন exactly। সবাইকে মিলে না, থাকতে কিন্তু হবে। একটা কথা, যে এই গণতান্ত্রিক উত্তরণের কথা আমরা বলছি, সেখানে যদি একটা অ্যাক্টিভ পার্লামেন্ট থাকে তাহলে নিঃসন্দেহে বিরোধী দল থেকে অবশ্যই একই রকম ভাবে হবে। যেই গণতান্ত্রিক প্রক্রিয়াই তো ব্যাহত ছিল, Right। এগুলো নিয়ে খুব বেশি Right। আলোচনা হয়নি। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানিয়ে শেষ করতে হচ্ছে। দর্শক, আমাদের যেই রাজস্ব পরিস্থিতি আছে এইটা সারা পৃথিবীর ভিতরেই খুবই কম। আমরা যথেষ্ট সরকারের আর্থিক সামর্থ্য দিতে পারি না, সেটা আমাদের বিভিন্ন নীতিগত এবং যেই আমাদের প্রতিষ্ঠানগুলো আছে তাদের দুর্বলতা একটা বড় কারণ। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যে সামনে যেই নির্বাচন আসছে সেই নির্বাচনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সদিচ্ছা এবং প্রতিশ্রুতির জায়গা হওয়া উচিত আমাদের রাজস্ব আহরণ বাড়ানোর জায়গাটি। সাধারণভাবে নির্বাচনের সময়
রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এটা খুবই কঠিন হয় যে বলা যে কর আহরণ বাড়ানো হবে, কিন্তু সত্যিকার অর্থে আমাদের করের হার না বাড়িয়ে এটার আদায়টাকে ন্যায়সম্মতভাবে বাড়ালেই আমাদের কর আদায় দ্বিগুণের বেশি হতে পারে বলে অনেকেই আমরা বলে থাকি, এবং সেই ধরনের হিসাব আসলে আছে। কিন্তু যে জন্য আমরা এটা বিশেষভাবে দরকার সেটা হলো যে রাজনৈতিক দলগুলো যেই ধরনের প্রতিশ্রুতি নিয়ে সামনে আসবেন, সেই প্রতিশ্রুতি যদি ওনারা বাস্তবায়ন করতে চান তাহলে অর্থায়নের দরকার হবে। অর্থায়নের দরকার যদি হয় তাহলে দেশের উন্নয়নের জন্য দেশের ভেতর থেকেই সম্পদ সংগ্রহ করতে হবে, এবং সেটা যিনি ব্যবসা করবেন তারও যদি বিনিয়োগকে টেকসই করতে চান সেই বিনিয়োগের অর্থায়নের জন্য সরকারি বিনিয়োগের প্রয়োজন হবে। এবং একই সাথে আমি যদি ব্যক্তি খাতেও বলি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা, আমাদের যে স্বাস্থ্যর জায়গা আছে, আমাদের সামাজিক নিরাপত্তা আছে, সব কিছুর অর্থায়নের জন্যই আসলে সত্যিকার অর্থে আমাদের রাজস্ব আদায় বাড়াতে হবে, এবং সেটা ন্যায্যতার ভিত্তিতে হবে এবং বিনিয়োগ বান্ধবভাবে হবে। সেই প্রত্যাশা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। আবার আমরা আলোচনায় ফিরব, জানতে চাইব কেমন আছে অর্থনীতি। আমাদের সাথে থাকবেন।